টার্গেট ডিউ ব্যাচের ক্লাস চলমান আছে। তোমরা ভর্তি হওয়ার আগে আমাদের কিছু নমুনা বা ডেমো ক্লাস দেখে নিবে, যার মাধ্যমে তোমার চান্স পাওয়ার জন্য আমরা কতটা পরিশ্রম করে তোমাকে পড়াচ্ছি সেটা সম্পর্কে অনুমান পেতে পারো। সো আজকে আমরা মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে কথা বলবো, কারণ প্রিপোজিশন থেকে গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিশেষ করে বি ইউনিটে 3টা এবং সি ইউনিটে 3টা প্রশ্ন এসেছে। এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার সিস্টেমটা কি, কিভাবে পড়বো, কিভাবে প্র্যাকটিস করব, আজকের এই ভিডিওতে খুঁটিনাটি সকল কিছু নিয়ে আলোচনা করব। দেখো, শুরুতে আমরা এখানে কিছু ওয়ার্ড নিয়েছি, যেমন অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি হওয়া। তুমি কোথাও ভর্তি হতে চাচ্ছ বা ভর্তি হয়েছ, এই অর্থে অ্যাডমিট টু ব্যবহার করবা। অ্যাডমিটের সাথে কোথাও ভর্তি হওয়া অর্থে টু প্রিপোজিশনটা বসে। যেমন তুমি বললা আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা ইউনিভার্সিটি, আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা সিটি কলেজ, কিংবা আই ওয়ান্ট টু অ্যাডমিট টু ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই। সো সেই ক্ষেত্রে অ্যাডমিট হওয়া অর্থে আমরা অ্যাডমিট টু অর্থাৎ কোথাও ভর্তি হওয়া অর্থে অ্যাডমিট টু দিয়ে আমরা বাক্যটাকে কমপ্লিট করে থাকি। সো তুমি পড়ার ক্ষেত্রে এইভাবে পড়তে পারো, অ্যাডমিট টু অ্যাডমিট টু অ্যাডমিট টু মানে কোথাও ভর্তি হওয়া, অ্যাডমিট টু মানে কোথাও ভর্তি হওয়া, অ্যাডমিট টু মানে কোথাও ভর্তি হওয়া, অ্যাডমিট টু অ্যাডমিট টু অ্যাডমিট টু অ্যাডমিট টু মানে কোথাও ভর্তি হওয়া। তারপর এক্সাম্পলটা 5-10 বার পড়ে নিবা যে আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা সিটি কলেজ, আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা সিটি কলেজ, আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা সিটি কলেজ, এবং পারলে 2-3 বার খাতায় এক্সাম্পলটা লিখে রাখবা এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিচে লাল কালি দিয়ে একটা দাগ দিয়ে দিবা, তাহলে এটা তোমার স্মৃতিতে অনেকক্ষণ থাকবে। শুধুমাত্র অ্যাডমিট টু না, দেখো অ্যাম্বিশন ফর মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা বা তাড়না বা পাওয়ার ইচ্ছা, আগ্রহ, চাহিদা থাকলে আমরা সাধারণত ফর প্রিপোজিশনটা বসাই। যেমন এখানে বলা হচ্ছে আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর ফেম, কোনো ধরনের খ্যাতি পাওয়ার জন্য আমার কোনো আকাঙ্ক্ষা, লালসা বা লোভ নাই। সো সেই ক্ষেত্রে দেখো, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা তাড়না, এই ক্ষেত্রে আমরা ফর প্রিপোজিশন বসাই। তুমি যদি বলো যে ভাই আরও কয়েকটা উদাহরণ দেন, যেমন ধরো ব্যান্ট ফর, ব্যান্ট ফর মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা কোনো কিছু পাওয়ার যে ইচ্ছা, তুমি ইচ্ছা বা আকাঙ্ক্ষা অর্থে সাধারণত ব্যান্ট ফর ব্যবহার করে থাকবা। আবার দেখবা ওয়ান্ট ফর, কোনো কিছু চাওয়া, এই ওয়ান্ট ফর মানেও কোনো কিছু চাওয়া বা পাওয়ার আকাঙ্ক্ষাকে আমরা সাধারণত ফর দিয়ে প্রকাশ করে থাকি। যেমন এখানে আমরা পেলাম অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন ফর পেয়েছি। আবার ঠিক একইভাবে তুমি যদি আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করো, চাহিদা অর্থে তুমি যেমন দেখবা ডিমান্ড ফর, মানে কোনো কিছু পাওয়ার একটা চাহিদা বা আগ্রহ, ডিমান্ড ফর। আবার ধরো কোনো কিছু চাওয়ার বা পাওয়ার একটা আকাঙ্ক্ষা, থার্স্ট ফর, থার্স্ট ফর। মানে দেখো, যত ধরনের পাওয়া, আকাঙ্ক্ষা, চাওয়া আছে সেইগুলোর ক্ষেত্রে আমরা ফর প্রিপোজিশনটা ব্যবহার করি। সো এই প্রিপোজিশন পড়ার ক্ষেত্রে কিছু টেকনিক, কিছু সিস্টেম, কিছু প্রসেস জানতে হবে, যা আমরা তোমাকে টার্গেট ডিউ ব্যাচে আস্তে ধীরে একেবারে স্টেপ বাই স্টেপ পড়িয়ে দিব। তুমি ক্লাস দেখে সিদ্ধান্ত নাও ব্যাচে কবে ভর্তি হচ্ছ। তারপরে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি অ্যাপেন্ডিক্স 2 মানে হচ্ছে পরিশিষ্ট। আমরা কোনো একটা বইয়ের যে শুরুতে একটা অংশ দেখি না, যে বইয়ের সূচিপত্র যেটাকে বলা হয়, সেটাকেই অ্যাপেন্ডিক্স বলা হয়, এবং এর সাথে প্রিপোজিশন টু বসে। যেমন এখানে বলা হচ্ছে প্লিজ লুক এট দ্য অ্যাপেন্ডিক্স টু দ্য মেইন চ্যাপ্টার, বলা হচ্ছে মেইন চ্যাপ্টারের অ্যাপেন্ডিক্সটা একটু দেখে নাও, সূচিপত্রটা একটু দেখে নাও। অ্যাপেন্ডিক্সের সাথে টু বসে, তার মানে পরিশিষ্ট। অ্যাপেন্ডিক্স টু, অ্যাপেন্ডিক্স টু, অ্যাপেন্ডিক্স টু, কোনো একটা কিছুর সূচিপত্র অর্থে অ্যাপেন্ডিক্স টু বসে, এবং অ্যাপেন্ডিক্স টু এর পরে আমরা বা অ্যাপেন্ডিক্সের পরে আমরা টু বসাই এবং এটা দিয়ে কোনো একটা সূচিপত্র বা পরিশিষ্টকে বুঝিয়ে থাকি। তারপর দেখো অ্যাওয়ার অফ মানে হচ্ছে অবগত, যত ধরনের অবগত আছে, যেমন কনসাস অফ মানে অবগত, অবগত যত অর্থ আছে সবগুলোর ক্ষেত্রে আমরা বিশেষ করে অফ প্রিপোজিশনটা নিব। যেমন এখানে বলা হচ্ছে হি ইজ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, সে এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহল, সেই ঘটনা সম্পর্কে অবগত বা এই ঘটনা সম্পর্কে সে আগে থেকে জানে। তারপরে দেখো অ্যাডাপ্ট টু মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া কোনো একটা পরিস্থিতিতে। যেমন এখানে বলা হচ্ছে আই ক্যান নট অ্যাডাপ্ট টু দ্য নিউ সিচুয়েশন, আমি নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারি না। আই ক্যান নট অ্যাডাপ্ট টু দ্য নিউ সিচুয়েশন, অ্যাডাপ্ট টু খাপ খাওয়ানো, 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 অ্যাডাপ্ট টু খাপ খাওয়ানো। এরকম তুমি বারবার পড়তে থাকবা, খাতায় তুমি লিখতে থাকবা অ্যাডাপ্ট টু খাপ খাওয়ানো, অ্যাডাপ্ট টু খাপ খাওয়ানো। তারপর তুমি উদাহরণটা 2-3 বার লিখে ফেলবা।
I cannot adapt to the new situations. I cannot adapt to the new situations. I cannot adapt to the new situation. অর্থাৎ কোনো কিছুতে খাপ খাওয়ানো বা তাল মেলানো অর্থে adapt to প্রিপোজিশনটা বসে। তারপরে দেখো answerable to মানে কারো প্রতি কৈফিয়ত দিতে দায়বদ্ধ, আর answerable for মানে হচ্ছে কোনো কিছুর জন্য দায়বদ্ধ। যেমন এই লাইনটা যদি দেখি, I am not answerable to anyone, আমি কারো প্রতি দায়বদ্ধ নই for my business, আমার ব্যবসার জন্য। অর্থাৎ কারো প্রতি দায়বদ্ধ অর্থে answerable to, কারো প্রতি দায়বদ্ধ অর্থে answerable to, এবং কোনো কিছুর জন্য দায়বদ্ধ অর্থে answerable for। যেমন আমরা দেখেছি I am not answerable to anyone, আমি কারো প্রতি দায়বদ্ধ নই for my business, আমার ব্যবসার জন্য। তারপর দেখো arrive at মানে কোনো একটা গন্তব্যে পৌঁছা, কোনো একটা জায়গায় পৌঁছানো। যেমন আমরা বলতে পারি দ্য লিডার অ্যারাইভড অ্যাট দ্য ডিসিশন অ্যাট লাস্ট, নেতা সর্বশেষে একটা সিদ্ধান্তে পৌঁছালো, নেতা সর্বশেষ একটা সিদ্ধান্তে পৌঁছালো। অ্যারাইভ এট, 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 অ্যারাইভ এট মানে পৌঁছানো। এরকম বারবার যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রায় 2 ঘন্টা সময় তুমি ইংরেজি প্রিপোজিশন এবং ভোকাবুলারিগুলো পড়বা, খাতায় নোট করবা, তুমি টানা এই কাজটা 30, 40, 45 দিন করলে তুমি দেখবা তোমার এই পড়া প্রায় 90% কমে এসেছে। এবং এগুলো পড়ার পর এই রিলেটেড যে প্রশ্নগুলো বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল সেগুলোকে যদি সলভ করতে পারো, চান্স তোমার মোটামুটি কনফার্ম। দেখো এখানে বলা হচ্ছে অ্যাট দ্য বটম অফ মানে একেবারে নিচে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, শিক্ষক শিক্ষার্থীদের জিজ্ঞেস করলেন টু ডু এক্সারসাইজ, তাদের এক্সারসাইজ বা অনুশীলনের প্র্যাকটিসটা করতে অ্যাট দ্য বটম অফ দ্য পেজ, পেজের একেবারে শেষ অংশের। অর্থাৎ শিক্ষক তার ছাত্রদেরকে বললেন পেজের একেবারে শেষ অংশের এক্সারসাইজটা একটু করে দিতে বা অনুশীলনের প্র্যাকটিসটা করে দিতে। সো তুমি এইভাবে প্রথমে মুখস্থ করবা, খাতায় নোট করবা, নোট করার পরে তুমি দেখবা এই রিলেটেড বিগত বছরে কোন প্রশ্নগুলো এসেছিল। যেমন এখানে আমরা দেখছি অ্যাম্বিশন, তার মানে আমি একটু আগে বলেছি অ্যাম্বিশন ফর, লাস্ট ফর, থার্স্ট ফর, ব্যান্ট ফর, তারপর হচ্ছে ডিমান্ড ফর, ওয়ান্ট ফর, কোনো কিছুর প্রতি চাওয়া বা আকাঙ্ক্ষা বোঝাতে আমরা ফর প্রিপোজিশনটাকে নেই। আবার এখানে বলা হচ্ছে অ্যালাইভ, অ্যালাইভের সাথে টু বসে, অ্যালাইভ টু মানে কোনো কিছুর প্রতি জীবিত থাকা, কোনো কিছুর প্রতি সজাগ থাকা, উপস্থিত থাকা অর্থে অ্যালাইভ টু ব্যবহার করা হয়। যেমন এখানে বলা হচ্ছে শি ইজ অ্যালাইভ টু মাই ডেঞ্জার, সে আমার বিপদে উপস্থিত ছিল, সে আমার বিপদে হাজির ছিল, সে আমার বিপদে বেঁচে ছিল, এরকম একটা অর্থ প্রকাশ পায়। তাহলে তুমি শুরুতেই বিগত বছরে বা শুরুতেই কন্টেন্টগুলো পড়ার পর বিগত বছরে কোন সিস্টেমে প্রশ্ন এসেছিল সেটা উত্তর করার টেকনিক কি, এইটা যদি জেনে যেতে পারো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ভালো করা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি যে প্রসেসটা বললাম তুমি সকালে উঠে জোরে জোরে পড়ে মুখস্থ করার চেষ্টা করবা, এক্সাম্পলগুলো এক একটা প্রশ্নের জন্য বা এক একটা কন্টেন্টের জন্য 20-30 বার রিডিং পড়বা, তারপর বিগত বছরের প্রশ্ন সলভ করবা। এরকম করে 40-45 দিন প্র্যাকটিস করলে বিষয়টা ইজি হয়ে যাবে। যেহেতু তোমাদের 4 মাসের মতো অ্যাডমিশন সময় থাকে, তুমি যদি 50 দিন সময়ও প্রতিদিন সকালে 2 ঘন্টা করে ভোকাবুলারি আর প্রিপোজিশনের জন্য দাও, আরও 50 দিন সময় থাকবে গ্রুপ ভার, ফ্রেজ এন্ড ইডিয়মস পড়ার জন্য, এই পড়াগুলো রিভিশন দেওয়ার জন্য। আমি এখন পরের কনটেক্সটাতে যাই। দেখো এখানে বলা হচ্ছে আরও কিছু শব্দ, যেমন ব্যাফেলড বাই মানে হতভম্ব হওয়া। যেমন হি ইজ ব্যাফেলড বাই হিজ বিহেভিয়ার, সে তার নিজের ব্যবহারেই হতভম্ব। হতভম্ব মানে কি করতে হবে বুঝতে না পারা, একটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে যাওয়া, যে আমি আসলে এখন কি করব, আমি এমন একটা ব্যবহার করলাম আমি নিজেই বুঝতেছি না এখন আসলে আমার কি করা উচিত। সেই ক্ষেত্রে ব্যাফেলড বাই, ব্যাফেলড বাই, ব্যাফেলড বাই, ব্যাফেলড বাই, ব্যাফেলড বাই, ব্যাফেলড বাই, এভাবে নোট করে করে পড়বা, এক্সাম্পলগুলো পড়বা। তারপর দেখো ব্যান অন মানে হচ্ছে নিষেধ করা। যেমন হি ইজ ব্যান্ড অন এন্টারিং দ্য ক্লাব, এখানে দেখো অনের পরে আইএনজি বসেছে। সো এটা আমরা কোন জায়গা থেকে জানি, আমরা পড়েছি যে প্রিপোজিশনের পর, দেখো প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে সেই ভার্বটা সাধারণত আইএনজি হয়ে যায়। এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুলসে পড়েছি। সেম জিনিসটা আমরা এখানে দেখছি যে হি ওয়াজ ব্যান্ড অন এন্টারিং দ্য ক্লাব, সে ক্লাবে প্রবেশ করা থেকে বিরত বা তাকে ক্লাবে প্রবেশ করা থেকে নিষেধ করা হয়েছে। হি ওয়াজ ব্যান্ড অন এন্টারিং দ্য ক্লাব, হি ওয়াজ ব্যান্ড অন এন্টারিং দ্য ক্লাব, তুমি উদাহরণগুলো বারবার পড়বা। হি ইজ ব্যান্ড অন এন্টারিং দ্য ক্লাব, তুমি ওই শব্দ
শব্দের অর্থটা জানার চেষ্টা করবা এবং এর সাথে কোন প্রিপোজিশন যুগে কোন অর্থ প্রকাশ করে সেটা জানার চেষ্টা করবা। তারপরে দেখো বেয়ার অফ মানে হচ্ছে খালি বা শূন্য, যেমন দ্য ফিল্ড ইজ বেয়ার অফ নো ট্রিজ, এই মাঠটা একেবারে খাকা শূন্য করছে। বেয়ার অফ অর্থ খালি বা শূন্য, দ্য ফিল্ড ইজ বেয়ার অফ নো ট্রিজ, 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 দ্য ফিল্ড ইজ বেয়ার অফ নো ট্রিজ। বারবার এরকম পড়বা, তারপর হচ্ছে তুমি খাতা কলম নিয়ে একটু নোট করে ফেলবা। যত বেশি নোট করবা, বারবার পড়বা, এই জিনিসটা তোমার স্মৃতিতে তত বেশি স্থায়ী থাকবে, কারণ রিপিটেশনের মাধ্যমে আমরা কোনো একটা জিনিস যখন বারবার রিপিট করব সেটা আমাদের ব্রেইনে দীর্ঘস্থায়ী হয়। তারপরে দেখো বেসড অন মানে হচ্ছে কোনো কিছুর উপর ভিত্তি করে, যেমন হিজ এলিগেশন তার অভিযোগ ওয়াজ ছিল বেসড অন দ্য ফ্যাক্ট, ওই ঘটনাটার উপর ভিত্তি করেই তার অভিযোগটা ছিল। বা আমরা অনেক সময় বলি না তুই কিসের উপর বেসড করে কথা বলছিস, তো ওইটাকে বলা হয় বেসড অন দ্য ফ্যাক্ট, তুই কোন ফ্যাক্টের উপর বেসড করে কথা বলছিস। সো সেই ক্ষেত্রে বেসড অন ব্যবহার করা হয়, বেসড অন কোনো কিছুর উপর ভিত্তি করে কিছু বলা। তারপর দেখো বিলং টু মানে হচ্ছে অধিকারী হওয়া, এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। যেমন দিস বুক ইজ বিলং টু মি, এই বইটা আমার অধিকারে আছে, আমার অধীনে আছে, আমার পজিশনে আছে। তারপরে দেখো বেন্ট ফর মানে ইচ্ছা বা দক্ষতা, একটু আগে যেমন বললাম কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা, আশা, ইচ্ছা, পাওয়ার আগ্রহ, বাসনা, এগুলোকে আমরা ফর দিয়ে প্রকাশ করে থাকি। যেমন রুমা হ্যাজ ব্যান্ট ফর সিঙ্গিং, রুমার সিঙ্গিংয়ের প্রতি একটা আগ্রহ আছে, একটা আবেগ আছে, একটা ভালোবাসা আছে, একটা আলাদা দক্ষতা আছে। তারপর দেখো ব্যাক ফর মানে কোনো কিছুর জন্য মিনতি করা বা প্রার্থনা করা, ব্যাক ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য প্রার্থনা করা, আর ব্যাক টু হচ্ছে কারো প্রতি প্রার্থনা করা। ধরো তুমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছো যে আমার কাজকর্মগুলো তুমি হচ্ছে ক্ষমা করে দাও, তাহলে তুমি বলতে পারো আই ব্যান্ট, দেখো সরি ব্যান্ট না, তোমার হচ্ছে ব্যাক, যে আই ব্যাক টু দ্য অলমাইটি ফর মাই মিসডিড, আমি আমার কাজের জন্য সৃষ্টিকর্তার প্রতি ক্ষমা চাচ্ছি। সো এই যে সৃষ্টিকর্তার প্রতি বোঝাতে ব্যাক টু, এবং কিসের জন্য, খারাপ ব্যবহারের জন্য, খারাপ কৃতকর্মের জন্য ফর মিসডিড। তাহলে কোনো কিছুর প্রতি যদি তুমি হচ্ছে বুঝাও তাহলে টু দিবা, এবং কোনো কিছুর জন্য বুঝালে ফর দিবা। যেমন এখানে বলা হচ্ছে আই ব্যাগ মার্সি টু দ্য প্রিন্সিপাল, আমি প্রিন্সিপালের প্রতি ক্ষমা চাচ্ছি ফর মাই মিস্টেক, আমার ভুলের জন্য। তারপরে দেখো বিলিভ ইন মানে হচ্ছে বিশ্বাস করা, আই ডু নট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টমাক, আমি কখনো ভরা পেটে খাবারকে বিশ্বাস করি না। বিলিভ ইন মানে হচ্ছে বিশ্বাস করা। তাহলে দেখো এখানে আমরা অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখলাম। এখন আমরা দেখব এই রিলেটেড বিগত বছরের প্রশ্ন, কিংবা এখান থেকে প্রশ্ন কীরকমভাবে আসে। যেমন দেখো এখানে বিলংস আছে, আমরা বলেছি বিলংস টু মানে অধিকারে আসা, দিস বুক বিলংস টু মি। আবার এখানে বলা হচ্ছে ডু নট বুস্ট, তাহলে দেখো বুস্ট মানে হচ্ছে গর্ব বা দম্ভ। দেখো আমরা অনেক সময় দম্ভ করি না, বা অনেক সময় অহংকার করি না, বা অহমিকা দেখাই, অহংকার বা হচ্ছে অহমিকা আমরা দেখাই। সো এই জিনিসটার কথা বলা হচ্ছে যে অহংকার করা বা অহমিকা করা, সেটাকে তোমার বুস্ট অফ বলা হয়, যে ডু নট বুস্ট অফ ইউর ওয়েলথ, তোমার সম্পদ নিয়ে কখনো অহমিকা করিও না। সো এটা বিষয়টা হচ্ছে এরকম যে বুস্ট অফ মানে হচ্ছে দম্ভ, আর প্রাইড ইন মানে হচ্ছে গর্ব, ঠিক আছে? প্রাইড ইন মানে হচ্ছে কোনো কিছু নিয়ে গর্ব করা। তাহলে এই টাইপ প্রশ্ন আসবে, তুমি কন্টেন্টগুলো এরকম বারবার পড়ার পর, খাতায় নোট করার পর, প্রতিদিন ঘুম থেকে উঠে 1 ঘন্টা সময় তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দিবা, 1 ঘন্টা সময় তুমি ভোকাবুলারি দিবা। প্রিপোজিশন এবং ভোকাবুলারি থেকে গত বছর ঢাকার বি এবং সি ইউনিট 2 জায়গায় প্রায় 5-6টা করে প্রশ্ন কমন এসেছে। তাহলে টানা 2 থেকে 3 মাস সকালে ঘুম থেকে উঠে 2 ঘন্টা পড়ার মাধ্যমে 6টা পাক্কা এমসিকিউ যদি কমন পেয়ে যাই, আমি কেন পড়বো না? আর আমাদের ব্যাচে যুক্ত হলে আমরা এগুলো টেকনিক শো দেখাই দেবো, এটা তো তুমি দেখে বুঝতেছো যে ওনারা আসলে কতটা ধরে ধরে পড়ান। তারপরে দেখো এখানে আরো কিছু শব্দ নিয়ে এসেছি আমরা সি থেকে, যেমন কেপেবল অফ মানে সক্ষম, কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা। খেয়াল করে দেখো, কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা, কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা, আর কেয়ারফুল অফ মানে হচ্ছে কোনো কিছুর প্রতি সতর্ক থাকার, এটা হচ্ছে গ্রাহ্য করা। যেমন তুমি বললা যে আমি কাউকেই গ্রাহ্য করি না, আমি কাউকেই গুনি না, আমি কাউকেই দাম দেই না, এটাকে বলা হয় কেয়ার ফর। যেমন শুরুতে আমরা যেটা দেখছি যে কেপেবল অফ মানে সক্ষম, হি ইজ কেপেবল অফ সলভিং দ্য প্রবলেম, সে এই সমস্যাটা সমাধানের সক্ষম। হি ইজ কেপেবল অফ সলভিং দ্য প্রবলেম, 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 হি ইজ কেপেবল অফ সলভিং দ্য প্রবলেম। সো কেপেবল অফ মানে হচ্ছে
সক্ষম, আবার ক্যাপাসিটি অফ মানে ক্যাপাসিটি ফর মানে হচ্ছে দক্ষতা। আমরা যাব স্টেপ বাই স্টেপ। দেখো কেয়ার ফর মানে কি গ্রাহ্য করা, যেমন হি ডাজ নট ভেরি কেয়ার ফর এনিবডি, সে আসলে কাউকে এরকম পরোয়া করে না বা গ্রাহ্য করে না। আবার দেখো বলা হচ্ছে ক্যালাস টু মানে হচ্ছে উদাসীন, উদাসীন অর্থে সবসময় সাধারণত টু ব্যবহার করা থাকে। যেমন ধরো ক্যালাস টু মানে হচ্ছে উদাসীন, কেউ কোনো কিছুর প্রতি অনাগ্রহ বোঝাতে যে আগ্রহ নেই, আমি এই বিষয়টাতে এতটা গুরুত্ব দিই না, উদাসীন, সেটা ক্যালাস টু। ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর এসেছিল ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু, এটা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে এসেছিল। উদাসীন, তুমি গত বছরের প্রশ্ন দেখো, 2023-24 প্রশ্ন দেখলে সি ইউনিটে পেয়ে যাবা। তাহলে দেখো আবার যদি দেখো তুমি হচ্ছে ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু মানে উদাসীন, দেখেও না দেখা। তাহলে খেয়াল করে দেখো তুমি যতগুলো উদাসীন শব্দ পাচ্ছ সবগুলোর সাথে তুমি টু প্রিপোজিশনটা যুক্ত করছো। সো তুমি যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকগুলো পড়ে ফেলবা, কোন শব্দের সাথে কোন শব্দের কোন অর্থের সাথে কোন প্রিপোজিশনগুলো আমি সর্বদা ব্যবহার করব সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে আমি কোন শব্দের সাথে কোন প্রিপোজিশনটা কখন ব্যবহার করব, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে তুমি এখানে দেখতে পারলা। তারপর দেখো ক্যাপাসিটি ফর মানে হচ্ছে দক্ষতা, যেমন উই শুড নট বি ক্যালাস টু দ্য সাফারিংস অফ পোর, আমাদের কখনোই গরিবদের যে সাফারিংস, গরিবদের যে কষ্ট সেই বিষয়ে উদাসীন হওয়া যাবে না বা উচিত না। এখানে বলছে ক্যাপাসিটি ফর মানে দক্ষতা, উই শুড হ্যাভ ক্যাপাসিটি ফর হার্ডওয়ার্ক, বলা হচ্ছে যে আমাদের কঠিন পরিশ্রম করার বা আমাদের কঠোর পরিশ্রম করার সক্ষমতা থাকতে হবে। তাহলে উপরে বললাম কি কেপেবল অফ ক্যাপাসিটি ফর, 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 ঠিক আছে? তারপরে দেখো কজ অফ মানে হচ্ছে কারণ, যেমন হোয়াট ওয়াজ দ্য কজ অফ পাসিং দ্য এক্সামিনেশন, পরীক্ষায় পাশ করার পিছনে কারণটা কি ছিল? হোয়াট ইজ দ্য কজ পাসিং দ্য, দেখো কজ অফ পাসিং দ্য এক্সামিনেশন, তাহলে কজের পরে অফ প্রিপোজিশনটা বসে কারণ বোঝাতে। তারপরে দেখো সার্টিফিকেট অফ মানে প্রত্যয়নপত্র, আই ওয়ান্ট আ সার্টিফিকেট অফ মাই এক্সপিরিয়েন্স, আমি আমার অভিজ্ঞতার একটা প্রত্যয়নপত্র চাই। আই ওয়ান্ট আ সার্টিফিকেট অফ মাই এক্সপিরিয়েন্স, 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 অর্থাৎ আমি আমার অভিজ্ঞতার একটা সার্টিফিকেট চাই। প্রত্যয়নপত্র অর্থে সার্টিফিকেট অফ, প্রত্যয়নপত্র অর্থে সার্টিফিকেট অফ ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখো চার্জ টু মানে হচ্ছে কোনো কিছুর প্রতি কোনো কিছু দাবি করা, যেমন হি চার্জড দ্য প্রাইস টু মি, 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 সে আমার প্রতি এই দামটা দাবি করলো, হি চার্জ দ্য প্রাইস, সেই দামটা দাবি করলো টু মি, আমার প্রতি। তারপর হচ্ছে চিট অফ মানে হচ্ছে প্রতারণা করা, হি ওয়াজ চিটেড অফ মি, তার মানে কি দেখো চার্জ টু চিট অফ, চার্জ টু চিট অফ, চার্জ টু চিট অফ, চার্জ টু চিট অফ, এগুলোকে বারবার মুখে বলে মুখস্থ করবা, খাতায় নোট করবা, এক্সাম্পলগুলো 3-4 বার পড়ে ওই এক্সাম্পলের নিচে দাগটা দিয়ে রাখবা যে চিট অফ। তারপর হচ্ছে তোমার চার্জ টু, কোনটা কিভাবে বসে সিকোয়েন্সটাও তোমাকে বুঝতে হবে। এবং তারপর দেখো এখানে বলা হচ্ছে শি ইজ নট কেয়ারফুল অফ হিজ মানি, সে কখনোই তার টাকা পয়সার প্রতি এতটাও সচেতন না। সো আমরা কি পড়েছিলাম? কেয়ার ফর মানে গ্রাহ্য করা, আর কেয়ারফুল অফ মানে হচ্ছে সচেতন থাকা। আবার দেখো বলা হচ্ছে দ্য স্কুল ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস, ক্লোজ টু মানে হচ্ছে নিকটে, যে স্কুলটা আমার বাসার খুবই নিকটে বা কাছে অবস্থিত। এইভাবে বুঝে বুঝে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে, যেটা তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষা বা তোমার অ্যাডমিশন পরীক্ষায় তোমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? সো আমাদের টার্গেট ডিউ ব্যাচ, যে ব্যাচের কথা বলছিলাম তোমাদেরকে, সেখানে বাংলা ক্লাস 50টি, ইংরেজি ক্লাস 50টি, সাধারণ জ্ঞানের ক্লাস হবে 50টি। এখানে বস এমসিকিউর পাশাপাশি আমাদের রিটেন ব্যাচেও ক্লাস হচ্ছে, অর্থাৎ একই সাথে 2টা ব্যাচের ক্লাস পাবা। কোর্স ফি 3000 টাকা, ফাইনাল মডেল টেস্ট ঢাবির মতো করে থাকবে 20টা, প্রতিটি ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে। আমাদের ক্লাস শুরু, ভর্তি চলমান আছে, এবং তুমি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে কল দিতে পারো,
আমাদের সাথে ফোনে কথা বলে তারপর সিদ্ধান্ত নাও তুমি কবে ভর্তি হবা। আমাদের ফেসবুক পেজে তুমি ইনবক্স করতে পারো, তাহলে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে তাদের বাংলার 50টি, ইংরেজির 50টি, হিসাব বিজ্ঞানের 30টি এবং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিংয়ের ক্লাস থাকবে প্রায় 20টি করে। ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে ক্লাস চলমান আছে, যারা ভর্তি কার্যক্রমও চলতেছে এবং তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা নাম্বারে বিকাশ সেবা নগদে 3000 টাকা পাঠিয়ে আমাদেরকে কল দিতে পারো অথবা ফোন দিয়ে সরাসরি কথা বলতে পারো। কোর্স ফি 3000 টাকা। সি ইউনিটের ব্যাচে ভর্তি হলে তুমি আমাদের বি ইউনিটের ব্যাচের ক্লাসটা ফ্রিতে পেয়ে যাবে, তোমাকে আর আলাদা পেমেন্ট করতে হবে না। এই একটা ব্যাচে ভর্তি হলে তুমি রিটার্ন ক্লাসটাও ফ্রিতে পেয়ে যাবে ঢাবির জন্য, এবং পরবর্তীতে যখন গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরের জন্য আমরা ব্যাচ চালু করব, সেই ব্যাচগুলোতেও তোমার ক্লাস থাকবে ফ্রি। তুমি সেখানে আর আলাদা করে টাকা দেওয়া লাগবে না। শুধুমাত্র একটা ব্যাচে ভালো করে ভর্তি হয়ে ক্লাস করতে পারলে তোমার ঢাবির স্বপ্নটা আমরা পূরণ করে দিব। পরের প্রশ্নটা আমরা যদি দেখি বা পরের পার্টটা বলা হচ্ছে ডাউন অন মানে প্রতিভাত হওয়া, বেরিয়ে আসা, প্রকাশ হওয়া, সেটাকে আমরা ডাউন অন বলে থাকি। যে ডাউন অন প্রতিভাত হওয়া, বেরিয়ে আসা, প্রকাশ হওয়া, প্রতীয়মান হওয়া, স্পষ্ট হওয়া। যেমন এট লাস্ট অবশেষে দ্য ট্রুথ সত্যটা ডোন্ট অন হিম বেরিয়ে আসলো, যে অবশেষে তার প্রতি যে সত্যটা বা তার সত্যটা বেরিয়ে আসলো, অবশেষে তার সত্যটা বেরিয়ে আসলো, অবশেষে তার সত্যটা বেরিয়ে আসলো, ডাউন অন। তারপরে দেখো ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, আবার ডিল উইথ মানে হচ্ছে ব্যবহার করা। ডিল উইথ মানে হচ্ছে ব্যবহার করা, ব্যবহার করা হচ্ছে ডিল উইথ, আর ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা। যেমন এখানে বলা হচ্ছে হি ডিলস ইন রাইস, সে চালের ব্যবসা করে। ডিসাইড আপন মানে স্থির করা। দ্য বয় ছেলেটি হ্যাজ নট ডিসাইডেড আপন হিজ প্রোগ্রামার। সো ডিসাইড অন বা আপন, কোথাও যদি অন দেয়া থাকে, অন এবং আপন এরা একই অর্থ প্রকাশ করে। অন এবং আপন যে কোনো একটা দেয়া থাকলেই এরা একই জিনিস তোমার প্রকাশ করে থাকবে। ডিফার টু মানে হচ্ছে মুলতবি করা। ডিফার টু, দেখো ডিফার মানে মুলতবি, ডিফার মানে ভিন্ন। এই যে দেখো ডিফার মানে ভিন্ন, ডিফার মানে ভিন্ন, আর আমরা পড়ছি ডেফার। ডেফার মানে হচ্ছে মুলতবি, তাহলে ডেফারের সাথে টু বসে। যেমন আমরা যদি এই জায়গায় দেখি, বলা হচ্ছে দ্য ডিসিশন সিদ্ধান্ত ওয়াজ ডিফার্ড পেছানো হয়েছে বা মুলতবি করা হয়েছে টু দ্য নেক্সট মিটিং। বলা হচ্ছে সিদ্ধান্তটা আগামী মিটিংয়ের জন্য মুলতবি করা হয়েছে, সিদ্ধান্তটা পরবর্তী মিটিংয়ের জন্য স্থগিত করা হয়েছে। ডেফার মানে মুলতবি বা স্থগিত করা, ডেফারের সাথে টু বসে। ডেফার মানে মুলতবি বা স্থগিত করা, ডেফারের সাথে টু বসে। ডেফার মানে মুলতবি বা স্থগিত করা, ডেফারের পরে টু বসে। ডেফার মানে মুলতবি বা স্থগিত করা, ডেফারের পরে টু বসে। ডেফার মানে মুলতবি বা স্থগিত করা, ডেফারের পরে টু বসে। ডেফার মানে মুলতবি বা স্থগিত করা, ডেফারের পরে টু বসে। ডেফার মানে মুলতবি বা স্থগিত করা, ডেফারের পরে টু বসে। ঠিক আছে, তারপরে দেখো ডিলাইট ইন মানে আনন্দিত হওয়া। আই ডিলাইট ইন স্পোর্টস অ্যান্ড গেমস, আমি সাধারণত স্পোর্টস এবং গেমে খুব ডিলাইট ফিল করি, খুব আনন্দিত হই। তারপর দেখো ডিলিট ফ্রম মানে বাদ দেয়া। দ্য বুক ওয়াজ ডিলিটেড ফ্রম দ্য লিস্ট, এই বইটাকে লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। ডিলিট ফ্রম বাদ দেয়া, 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 ডিলিট ফ্রম বাদ দেয়া। তারপরে দেখো ডিমান্ড ফর, মনে আছে আমি বলেছি চাহিদা অর্থে তুমি সবসময় ফর ব্যবহার করবা। জেরি হ্যাড নো ডিমান্ড ফর হাই অ্যামাউন্ট, জেরির বেশি টাকার প্রতি কোনো চাহিদা নাই। ডিপেন্ড আপন বা অন যে কোনো একটা দিতে পারো, যেমন আই ডিপেন্ডেড আপন হিজ ওয়ার্ড, অন হিজ ওয়ার্ড। পরীক্ষার অপশনে হয় অন দেওয়া থাকবে, না হয় আপন দেওয়া থাকবে। দুইটা অপশন কখনোই একসাথে দেওয়া হবে না, কারণ দুইটা একই জিনিস ইন্ডিকেট করে। তার মানে ডিপেন্ড অন বা ডিপেন্ড আপন, ডিপেন্ড অন বা ডিপেন্ড আপন, ডিপেন্ড অন বা ডিপেন্ড আপন, ডিপেন্ড অন বা ডিপেন্ড আপন। তাহলে চলো আমরা একটু বিগত বছরের প্রশ্ন দেখে নিই। এখানে বলা হচ্ছে ডিফ অফ। ডিফ অফ মানে হচ্ছে এক কানে শোনে না। যেমন পাপিয়া ইজ ডিফ অফ 1 ইয়ার, পাপিয়া এক কানে শোনে না। আর এখানে বলা হচ্ছে ডিসেন্ডেন্ট, তাহলে দেখো ডিসেন্ডেন্ট অন। যেমন অ্যান এয়ার অফ গ্লুম ডিসেন্ডেন্ট অন লিবারেল পার্টিস হেডকোয়ার্টার। সো এগুলা যেমন ডিফ অফ মানে হচ্ছে এক কানে বধির। আবার সেমভাবে আছে ধরো ব্লাইন্ড, ব্লাইন্ড অফ মানে চোখে কানা। যেমন তুমি যদি বলো হি ইজ ব্লাইন্ড অফ 1 আই, 1 আই, সে এক চোখে কানা। আবার যদি দেখো ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীন, একটু আগে আমি বলেছিলাম। যেমন তুমি যদি বলো এরকম হয়ে যাবে হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট।
বলা হচ্ছে যে সে তার ছেলের দোষ দেখেও না দেখার ভান করে, বা সে তার ছেলের দোষের প্রতি উদাসীন। আমরা বলতে পারি যে সে তার ছেলের দোষের প্রতি উদাসীন, সে তার ছেলের দোষ দেখেও না দেখার ভান করে, এই ক্ষেত্রে ব্লাইন্ড টু। আর দেখো এই যে ব্লাইন্ড অফ এবং ডিফ অফ, এরা মানে এক কানে শুনে না বা বধির বা এক চোখে কানা, এই অর্থে ব্যবহার হয়ে থাকে। তারপরে দেখো আমরা ইতে চলে আসছি, লাস্ট পার্ট। এক্সপোজ টু মানে হচ্ছে অনাবৃত করে রাখা, ঢেকে রাখা। যেমন ডোন্ট এক্সপোজ দ্য সিরাপ টু বেবিস, বলা হচ্ছে বাচ্চাদের সামনে কখনোই সিরাপ খুলে রাখবা না, এটাকে ঢেকে রাখবা। তারপরে দেখো এক্সকিউজ ফ্রম বা অফ, অর্থাৎ ক্ষমা করা। দ্য হেডমাস্টার এক্সকিউজড হিম ফ্রম ফাইন, হেডমাস্টার তাকে হচ্ছে জরিমানা থেকে মওকুফ করলেন বা ক্ষমা করলেন। এক্সক্লুসিভ অফ মানে বাদ দেয়া। দ্য রেন্ট অফ দ্য হাউস, এই বাসার যে ভাড়া, ইজ 5000 টাকা, 5000 টাকা, এক্সক্লুসিভ অফ কারেন্ট বিল, অর্থাৎ কারেন্ট বিল ছাড়া। এই বাসার ভাড়া 5000 টাকা, 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 কারেন্ট বিল ছাড়া। এক্সক্লুসিভ অফ বাদে, এক্সক্লুসিভ অফ বাদে বা ছাড়া, 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 এক্সক্লুসিভ অফ বাদে বা ছাড়া। এরকম বারবার তুমি হচ্ছে মুখস্থ করে পড়বা, খাতায় নোট করবা, আর এক্সাম্পলগুলো বোঝার চেষ্টা করবা যে লাইনের বাংলাগুলা কি হচ্ছে। তারপরে দেখো ইয়েগার ফর মানে উৎসুক, তাহলে দেখো এটাও একটা আগ্রহ বোঝায়। ইয়েগার ফর, ইয়েগার ফর, আমি এগুলো তো বলেছিলাম, ইয়েগার ফর, ওয়ান্ট ফর, তারপর হচ্ছে থার্স্ট ফর, অর্থাৎ অ্যাম্বিশন ফর, অর্থাৎ যতগুলো আকাঙ্ক্ষা বুঝাবে সবগুলোর সাথে তুমি ফর বুঝাবা বা ব্যান্ড ফর। সো এই ক্ষেত্রে তুমি দেখো কি বলছো, এ গ্রেডি ম্যান ইজ ইয়েগার ফর রিচেস, অর্থাৎ একটা লোভী মানুষের ধনী হওয়ার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে। এলিজিবল ফর মানে যোগ্য, হি ইজ নট এলিজিবল ফর দ্য পোস্ট, সে এই পোস্টের জন্য যোগ্য না। আমরা অনেক ক্ষেত্রে মোবাইল ফোনে যখন SMS পাঠাই যে বস আমার এই অফারটা চাই, তখন তারা আমরা সেই অফারের যোগ্য না হলে রিপ্লাই পাঠায় যে সরি স্যার ইউ আর নট এলিজিবল ফর দ্য অফার, তুমি সেই অফারের জন্য বা আপনি সেই অফারের জন্য যোগ্য না। এনভেলপড ইন মানেও ঢেকে রাখা। দ্য স্কাই ইজ এনভেলপড ইন ব্ল্যাক ক্লাউডস, আকাশটা কালো মেঘে ঢাকা, ঢেকে রাখা অর্থে এনভেলপড ইন। এক্সপোজ টু, এনভেলপড ইন এক্সপোজ টু। তারপর দেখো এনটাইটেল টু মানে হচ্ছে অধিকারী। আই এম নট এনটাইটেল টু শেয়ার ইন দিস, শেয়ার ইন দ্য প্রফিট, বলা হচ্ছে আমি কখনোই আমার প্রফিট শেয়ার করার জন্য বাধ্য নই। ঠিক আছে, এনটাইটেল টু মানে হচ্ছে অধিকারী বা হচ্ছে আগ্রহী, এই টাইপের জিনিস বোঝায়। এটা পরীক্ষায় আসে, এটা ইম্পর্ট্যান্ট অনেক। এনটাইটেল টু। তো আমরা যদি একটু বিগত বছরের প্রশ্ন দেখি, এনভিয়াস, দেখো যত জেলাস আছে মানে জেলাস অফ, এনভিয়াস অফ, অর্থাৎ হিংসা বুঝালেই আমরা অফ প্রিপোজিশনটা বসে। আমি বলেছি কিছু কিছু শব্দের সাথে কোন প্রিপোজিশন বসে, তুমি যখন অনেক পরিমাণে প্রায় 50-60 দিন এই শিটগুলোকে পড়বা, তখন তোমার জন্য বিষয়টা অটোমেটিক হয়ে যাবে। হি ইজ এনটাইটেল টু রিওয়ার্ড ফর হিজ অনেস্টি। তাহলে দেখো এখানে আমরা প্রায় অনেকক্ষণ আলোচনা করেছি, এটা আমাদের পেইড ব্যাচে আমরা যেভাবে ধরে ধরে পড়াই তার একটা নমুনা। তুমি যদি এখনও আমাদের ব্যাচে ভর্তি হয়ে না থাকো, চিন্তা করো যে না ভাইদের ক্লাসগুলো অনেক ভালো লেগেছে, তুমি সেই ক্ষেত্রে আমাদের ফোন নাম্বারে কল দিতে পারো। আমাদের নাম্বারে কল দিয়ে আমাদের সাথে কথা বলো। টার্গেট ডিউ ব্যাচে যারাই ক্লাস নিচ্ছে সবাই ঢাবিয়ান, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাবিয়ানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সিস্টেম, টেকনিক এবং প্রসেস নিয়ে কথা বলবে তোমার সাথে, এবং তুমি কিভাবে ঢাবিয়ান হতে পারো প্রত্যেকটা জিনিস তারা এক্সপ্লেন করে দিবে, যাতে করে তুমি তোমার স্বপ্নের ঠিকানায় যেতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ সম্পর্কে তোমার বন্ধুকে জানিয়ে রাখবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।